ইতিপূর্বে আগের ক্লাসগুলোতে সরলরেখা সম্পর্কে অনেকটাই জেনেছি। সরলরেখার সমীকরণ কেমন হয়, সরলরেখার ছেদবিন্দু কীভাবে বের করতে হয় তোমরা জানোই, আগে শিখেছ। রৈখিক সমীকরণের সমাধানের যে নিয়মগুলো, রৈখিক সমীকরণ বলতে ওখানে সরলরেখার সমীকরণ দেখানো হয়েছিল। সেই সমীকরণগুলো বিভিন্ন পদ্ধতিতে, অপনয়ন, বজ্রগুণন, পরিবর্ত, তুলনামূলক ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে তোমরা সমাধান করা আগে শিখেছ। ওই রৈখিক সমীকরণগুলোকে সমাধান করা মানেই দুটো সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করা। আর সরলরেখা কীভাবে আঁকতে হয়, সমীকরণ থেকে সরলরেখা কীভাবে আনতে হয়, সেটা তোমরা লেখচিত্রের সাহায্যে শিখেছ। এবারে লেখচিত্র ছাড়া সরলরেখা কীভাবে আঁকবো, সরলরেখা সম্পর্কে আর কি কি বলা যায়, আমরা সরলরেখা সম্পর্কে আমরা ডিটেলে আলোচনা করব। সরলরেখা কাকে বলে তোমরা জানো। কোনো সমতলে একটি বিন্দু যদি কোনরূপ দিক পরিবর্তন না করে একটি নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয়, তাহলে ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে সরলরেখা বলা হয় এবং সঞ্চারপথের সমীকরণকে সরলরেখার সমীকরণ বলা হয়। সঞ্চারপথ ব্যাপারটা সম্পর্কে তোমাদের সেভাবে ধারণা নেই, কিন্তু সঞ্চারপথ কি সেটা তোমরা পড়েছ। সঞ্চারপথ মানে চলার যে পথ। সরলরেখা সম্পর্কে বলতে গিয়ে যেটা বলা হচ্ছে, কোনো সমতলে একটি বিন্দু কোনরূপ দিক পরিবর্তন না করে একটা নির্দিষ্ট অভিমুখে যদি গতিশীল হয়, তাহলে ওই বিন্দুর, ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে সরলরেখা বলা হয়। সঞ্চারপথ মানে যে পথ ধরে ওই বিন্দুটি গতিশীল হবে। ধরো একটি বিন্দু, এমন একটা ব্যবস্থা করা হলো যাতে বিন্দুটি এই পথ বরাবর গতিশীল হয়, এই পথ বরাবর কোনো দিক পরিবর্তন না করে, মানে এই দিকে যাবে তো একদম স্ট্রিক্টলি দিকে যাবে, একটু বাঁকবে না, এই দিকে যাবে, এই দিকে যাবে স্ট্রিক্টলি, কোনো রকম বাঁকবে না। তাহলে এই বিন্দুটি নিশ্চয় এই পথ বরাবর যাবে। এই বিন্দুর চলার যে পথ, পথটিকেই বলে সঞ্চার পথ। যখন চলার পথ, চলার পথের কোনো দিক পরিবর্তন না হবে, তখন সঞ্চার পথটি হবে সরলরেখা। আর একটু সঞ্চার পথ সম্পর্কে বোঝানোর চেষ্টা করি। কোন একটা স্থির বিন্দু, এটা স্থির বিন্দু, এর চারিপাশে একটি গতিশীল বিন্দু এমন ভাবে গতিশীল যে স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্ব সর্বদা অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে গতিশীল বিন্দু। এটা স্থির বিন্দু, এই বিন্দু চলতে থাকবে, চলতে থাকার শর্ত হচ্ছে স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দু দূরত্ব সর্বদা অপরিবর্তিত থাকবে। এইরকম ভাবে যদি বিন্দুটাকে চালাই দূরত্বটা অপরিবর্তিত রেখে, তাহলে পথটা এরকম হবে। এই যে পথটা, এই গতিশীল বিন্দুর এই যে পথটা, এই যে সঞ্চার পথটা, এটাকে সঞ্চার পথ বলে। সঞ্চার পথটা হবে বৃত্ত। আবার বলছি, একটা স্থির বিন্দু, একটা গতিশীল বিন্দু এমন ভাবে গতিশীল হচ্ছে, গতিশীলটা স্থির বিন্দুর চারিপাশে যাচ্ছে, এমন ভাবে যাচ্ছে যাতে স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দু দূরত্ব সর্বদা ধ্রুবক হয়। এই শর্তে যদি এটাকে ওই গতি দিই, যদি চালাই, তাহলে সবসময় যে পথটা তৈরি হবে সেই পথটা হচ্ছে বৃত্ত হবে। এই পথটাকেই, গতিশীল বিন্দুর এই পথটাকে বলে সঞ্চার পথ। গতিশীল বিন্দুর এই পথটাকেই বলে সঞ্চার পথ। বিষয়টা অন্যরকম ভাবে দেখতে পারবে।
খুঁটি পোতা আছে, ধরো পয়েন্টের পোতা আছে এখানে। এইবার এই একটু বেশি করে পুঁতে দিলাম এখানে, এখানে একটা দড়ি বাঁধলাম, এখানে আর একটা উইকেট ধরলাম, দড়িটাকে একদম টান টান করে সোজা রেখে যদি এই উইকেটটাকে ঘোরাই, ঘোরাবে এমন ভাবে মাটির সঙ্গে যেন ঘেঁষে থাকে, তাহলে মাটির উপরে একটা দাগ টানবে এরকম, মাটির উপরে একটা দাগ টানবে। মাটির উপর দাগ টানা মানে উইকেটের যে নিম্ন প্রান্ত, উইকেটের যে নিম্ন প্রান্ত সেটা গতিশীল হচ্ছে, তার গতিপথ, তার গতিপথ, এই গতিপথটাকে বলে সঞ্চার পথ। সেই সঞ্চার পথটা হয়ে যাচ্ছে কি বৃত্ত। তাহলে একইভাবে এখানে দেখো দিকটা সবসময় পরিবর্তন হচ্ছে এবং স্থির বিন্দু সাপেক্ষে ঘুরছে এই গতিশীল বিন্দুটা, তার সঙ্গে স্থির বিন্দুর সঙ্গে গতিশীল বিন্দুর দূরত্ব সবসময় ধ্রুবক থাকছে, যে সঞ্চার পথ হচ্ছে তার নাম হচ্ছে বৃত্ত। সরলরেখার ক্ষেত্রে বিন্দুটি এমন ভাবে গতিশীল হবে যাতে দিক অনুসারে পরিবর্তন না হয়, ঠিক সেই দিকেই যায় একদম। তাহলে তার যে গতিপথ, তার যে সঞ্চার পথ, তাকে বলবো সরলরেখা। এবারে সরলরেখার অন্যতম গুরুত্বপূর্ণ, আমি বলবো সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা সম্পর্কে জানাবো, সরলরেখার নতি বা প্রবণতা। নতি বা প্রবণতা কোনো বিন্দু, কোনো সরলরেখা ইত্যাদিকে যদি আমি নির্দিষ্টভাবে প্রকাশ করতে যাই তাহলে অক্ষ লাগে। অক্ষ দ্বারা, অক্ষ কেন লাগে? ধরো কোনো একটা মানুষ 5 মিটার দূরে আছে, 5 মিটার দূরে আছে বললে আমি কি বোঝাবো? কোথা থেকে 5 মিটার দূরে আছে জানতে হবে। আমার থেকে 5 মিটার দূরে না, পাশের লোকজন থেকে 5 মিটার দূরে না, রাস্তা থেকে 5 মিটার দূরে, কোনো কিছু একটা সাপেক্ষ লাগে। এখানে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে সেই সাপেক্ষ সবসময় স্থির এবং সেটা হচ্ছে অক্ষ দুটি। অক্ষ দুটি আঁকাটা মাস্ট। এবারে এটাকে এক্স অক্ষ বললাম, এটাকে ওয়াই অক্ষ বললাম। কোনো একটি সরলরেখা, কোনো একটি সরলরেখা ধরো এইভাবে আছে, কোন একটি সরলরেখা এইভাবে আছে, তাহলে এক্স অক্ষের ডান দিকে এটা ধনাত্মক দিক, এক্স অক্ষের ডান দিকের সঙ্গে এ যে কোণটা উৎপন্ন করছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এক্স অক্ষের ডান দিকের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটি উৎপন্ন করছে সেটি থিটা ধরলাম, সেটি থিটা। তো সেটি যদি থিটা ধরি, আমি বললাম প্রবণতা বা নতি কাকে বলবো আমি বলছি। প্রবণতা বা নতি হবে এই থিটার সাপেক্ষে যেটা ট্যান থিটা হবে, প্রবণতা বা নতি। এর ইংরাজি গ্রেডিয়েন্ট স্লোপ ট্যান থিটা বা এম, এটা নতি, নতি এটি এম দ্বারা প্রকাশ করা হয় সমান ট্যান থিটা। নতি এম সমান ট্যান থিটা, যেখানে এই থিটাটি হচ্ছে এক্স অক্ষের ডান দিকের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করবে। এবার
বিভিন্ন রকম নেওয়া যায়, দুটো সরলরেখার মধ্যে বিভিন্ন রকম কোণ তৈরি হয়, বিভিন্ন রকম কোণ নেওয়া যায়। এক্ষেত্রে এই যে নতি কোণটা হচ্ছে, নতি কোণের রেঞ্জ সবসময় 0 থেকে পায়ের মধ্যে নিতে হবে, 0 থেকে পায়ের মধ্যে নিতে হবে। 0 থেকে কম হবে না, পায়ের থেকে বেশি হবে না। তার মানে প্রবৃদ্ধ কোণ আমি নিতে পারবো না, প্রবৃদ্ধ কোণ নিতে পারবো না। এইটুকুর মধ্যে যদি আমি নিজেকে সীমাবদ্ধ রাখি, নতি কি বের করতে কোনো প্রবলেম হবে না, কোনো প্রশ্ন তৈরি হবে না। তাহলে জানা গেল নতি কি। আরো একবার বলে দিচ্ছি, কোন সরলরেখা এক্স অক্ষকে যদি কাট করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানকে বলা হচ্ছে নতি। একে এম দ্বারা প্রকাশ করা হয়। এবার স্বভাবতই প্রশ্ন আসবে, যদি কোনো সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল হয় তখন কি করব বলছি। সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সঙ্গে সমবাহিত হলে থিটা সমান 0 ধরব। তাহলে সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সঙ্গে সমবাহিত হলে থিটা সমান 0 ধরব। এক্স অক্ষের নতি সমান tan 0 সমান 0। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি tan 0 equal to 0। এক্স অক্ষের নতি হবে 0, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি হবে 0। এক্স অক্ষের নতি হবে 0, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি হবে 0। এবার কোনটা সরলরেখা এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে আছে, কোন একটি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে আছে। তাহলে এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে থাকলে এই কোণটি 90 ডিগ্রি বা π/2। তাহলে এক্ষেত্রে নতি কি হবে, এক্ষেত্রে নতি কি হবে tan 90 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সঙ্গে লম্ব সরলরেখার নতি সমান tan π/2 সমান অসংগত। এক্স অক্ষের লম্ব সরলরেখার নতি tan π/2 সমান অসংগত। তাহলে এক্স অক্ষের সঙ্গে লম্ব সরলরেখার নতি পেলাম, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখা নতি পেলাম। তাহলে জানলাম নতি কি, নতি কি।